দেশ সংকটে আছে, জাতীয় পার্টি সংকটে আছে, রাজনীতি সংকটে আছে। জাতীয় পার্টিকে অযাচিতভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে। জাতীয় পার্টি ভদ্রচিতভাবে এটার ভদ্রচিত জবাব দিয়ে নিজের মর্যাদা সকলে মিলে রক্ষা করেছে, এবং সেখানে রংপুর জাতীয় পার্টি অবশ্যই একটা অসাধারণ ভূমিকা রেখেছে। সারা দেশের জাতীয় পার্টি রংপুর জাতীয় পার্টির প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সামনে দেশে যে রাজনৈতিক পট পরিক্রমা, কিছু লোক যেতে পারে, কিছু দল যেতে পারে জাতীয় পার্টি রাজনীতি করবে না, কিন্তু জাতীয় পার্টির যে ঐতিহাসিক ভূমিকা দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে আছে, সবসময় বলি জিয়ার মৃত্যুর পরে যে এরশাদের অসাধারণ ভূমিকা, ৮৬ সালে দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সূত্রপাত করা, জামাত ইসলামীর সাথে আমাদের তো আপাত দৃষ্টিতে কোনো শত্রুতা নাই। ৮৬ সালে তো জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট করলো। কার সময়? এরশাদের সময়। তখন কি এরশাদ বলেছিল জামাত ইসলামী ভোট করতে পারবে না? তা তো বলেনি। আজকে এটা আমরা জামাত ইসলামীকে বলবো যে আপনারা প্রথম ভোট কার আমলে করেছেন। আবার 15ই ফেব্রুয়ারিতে যে কুৎসিত ভোটটা হয়েছিল, দেশের স্বার্থে জাতীয় পার্টি সেই কুৎসিত ভোটটা সম্পূর্ণ বর্জন করেছিল, সেটা আবার বিএনপি করেছিল। তাহলে ভোট নিয়ে যদি জাতীয় পার্টিকে কেউ গালি দিতে চান, বাকি দুটি দলের তো সে অধিকার নাই, কারণ তারাও ভোট নিয়ে একই রকম ছলাকলা করেছে। আমরা জনগণের স্বার্থে কাজ করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে এদেশে। লুট মেশিন সরকার তৈরি করেছিল। সরকার বাংলাদেশ ব্যাংকের লুট মিশন সমর্থনের একটা প্রতিষ্ঠান করে ফেলেছিল আগের সরকার। অর্থ মন্ত্রণালয় সেখানে বসে বসে লুটের সমস্ত ডিডগুলো সাইন করতো, অ্যাপ্রুভ করতো, দেশকে দেউলিয়া করে ফেলেছে। আমরা বিগত ৬-৭ বছর পয়েন্টে পয়েন্টে জিএম কাদের সহ আরও কয়েকজন সংসদের বাইরে সরকারকে বারবার সতর্ক করেছি, দেশকে এই সমস্ত অনিয়ম আমরা জানিয়েছি এবং বস্তুনিষ্ঠভাবে জানিয়েছি। আর বিভিন্ন সময় দেশে আন্দোলন হয়েছে, পুলিশ গুলি করেছে, পুলিশের উপরও গুলি হয়েছে। জাতীয় পার্টির আমলে মাত্র, যদিও নাম্বারটা কখনোই গুরুত্বপূর্ণভাবে বলা উচিত না, মাত্র 22 জন লোক জাতীয় পার্টির 8 বছরে মারা গেছে রাজনৈতিকভাবে। আর এই আন্দোলনেই মারা গেছে প্রায় 1-2 হাজার লোকের উপরে। জাতীয় পার্টির হাতে রক্ত নাই, জাতীয় পার্টির হাতে রক্ত নাই, জাতীয় পার্টির হাতে দুর্নীতি নাই, জাতীয় পার্টির হাতে সুশাসন আছে, জাতীয় পার্টির হাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আছে, জাতীয় পার্টির হাতে রাষ্ট্র গঠনের এজেন্ডা আছে, জাতীয় পার্টির হাতে এরশাদের তত্ত্ব আছে, জাতীয় পার্টির কাছে জিএম কাদের আছে, আর জাতীয় পার্টিতে আপনারা আছেন। আমি মনে করি যতদিন আপনারা আছেন জাতীয় পার্টি হারিয়ে যাবে না। আমরা মনে করি আপনাদের সহযোগিতায় জাতীয় পার্টি বারবার ফিরে আসবে। এখন সেই ফিরে আসার লক্ষ্যে আমাদের জানান দিতে হবে, রাজনীতিতে জানান দেওয়া প্রয়োজন। আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে রংপুরে আমরা আমাদের যদি বিশাল একটি বিভাগীয় সমাবেশ করি এবং সেই সমাবেশের মধ্যে আমরা আমাদের জনপ্রিয়তা দেখাতে পারি, এখানে দেশবাসী একটা মেসেজ পাবে, সরকার একটা মেসেজ পাবে, রাজনৈতিক দলগুলো একটা মেসেজ পাবে, বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে তারা একটা মেসেজ পাবে। সেটা করতে গেলে প্রথমেই যেটা দরকার আপনাদের সকলের সম্মতি। আপনারা এটা চান কি না? তো আপনাদের বক্তব্যে আপনারা চান, এটা আপনাদের বক্তব্যে আমরা বুঝলাম এটা আপনারা চান। আমরা পার্টির চেয়ারম্যানকে আপনাদের বক্তব্যগুলো জানাবো এবং খুব দ্রুত একটা ডেট ঠিক করবো। মোস্তফা ভাই সহ, ইয়াসির ভাই সহ সকলে মিলে আমরা একটা কমিটি করে দেন। মোস্তফা ভাই আপনি, যারা এই চেয়ারম্যানের সাথে নিয়ে কথা বলবে, একটা অর্থ কমিটিও করে দেন আপনি, অর্থ কমিটিও থাকুক। এবং আমরা জানি না কীভাবে চেয়ারম্যানের সাইডে চিন্তা করছেন, আমরা চেষ্টা করব সকল উপজেলার অংশগ্রহণ যেন আমাদের এই প্রোগ্রামে থাকে, সকল উপজেলার। আমরা উপজেলা পরিষদ করেছেন এরশাদ, আমাদের চিন্তা হবে উপজেলা ভিত্তিক, শুধু জেলা ভিত্তিক না। আমরা একই সাথে এই রংপুরের টিম সহ আপনার সকলে যাবেন। আমরা ওই সমাবেশের অন্তত 1 সপ্তাহ আগেই আশা করব 15ই ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদের প্রত্যেকটি জেলা ভিজিট করব, প্রত্যেকটি জেলায় ঘরোয়া মিটিং অথবা বর্ধিত সভা করব, কিভাবে এই সম্মেলনটা সফল করা যায়। আপনারাও আস্তে আস্তে এই সম্মেলন সফল করার জন্য আপনাদের জেলা উপজেলায় মিছিল করবেন, আস্তে আস্তে মাঠটা জাগিয়ে তুলবেন। সেই জাগিয়ে ওঠা মাঠে আমরা এখানে মহাসমাবেশটি করব এবং সেটির ফলাফল আমরা ভবিতব্য নির্বাচনে অবশ্যই পাব। আমি যখন অতিরিক্ত মহাসচিব হলাম, তারপরে আমি নিজে প্রতিটি জেলায় গিয়েছিলাম সকলকে নিয়ে, এবং একটি প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
তবে পরবর্তীতে আমি দেখলাম যে আমি একা কাজ করে যাচ্ছি, অন্য অনেকে আর অন্য বিভাগে তেমন কিছু হচ্ছে না। আর কোন বিভাগ ভালো কাজ করলো আর কোন বিভাগ খারাপ কাজ করলো দলে এটার কোনো ন্যূনতম মূল্যায়ন নাই। এখানে দলে কে জনপ্রিয়, কার সাংগঠনিক দক্ষতা ভালো, কে পয়সা খরচ করছে মাঠে, এটার কোনো অ্যাসেসমেন্ট নাই। এবং বিগত নির্বাচনের আগে মোস্তফা ভাইও সিলেকশন কমিটিতে ছিলেন, আমিও ছিলাম, আমরা দু একজনের নামও বলেছিলাম, সেগুলো খুব একটা শোনা হয় নাই, সেটাও অসুবিধা নেই। কিন্তু যাদেরকে দেয়া হয়েছে তারা লজ্জাকর ভোট পেয়েছে। যাদেরকে আমরা সুপারিশ করেছিলাম তাদের বাদ দিয়ে যাদের দেয়া হয়েছে, তো এইগুলো করলে তো দল নষ্ট হয়ে যাবে। আজকে সাজ্জাদ ভাইয়ের মতো একজন লোক কি সেই কবে থেকে রাজনীতি করছেন, ওনার সময় আমি ভোটের সময় তাকাতে পারি নাই যে এই লোকটাকে নমিনেশন হঠাৎ করে দেওয়া হলো না, কোনো কথাবার্তা ছাড়া বলা হলো না মুক্তি দেওয়া হবে। তো চেয়ারম্যান স্যার দল করতে গেলে তাকে অনেকের সাথে অ্যাডজাস্ট করতে হয়, অনেককে খুশি করতে হয়। তবে দলের জন্য ত্যাগী যারা, তৃণমূল যারা, তাদেরকে বাইপাস করে যদি আমরা দল করি এই দল বিলীন হয়ে যাবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। এবং আমরা এই এরশাদের করা দলকে কখনো বিলীন হতে দেব না। আমরা চেষ্টা করব, অন্তত আমি, রশিদ দাদা, মোস্তফা ভাই, ইয়াসির ভাই, আমরা 5-6 জন যারা আছি, আমরা চেয়ারম্যানকে অনুরোধ করব যে এখন থেকে উনি অবশ্যই যেন তৃণমূলের মতামতকে নিয়েই উনি দল করেন। এবং উনি একটা উপলব্ধি হয়েছে ওনার যে উত্তরবঙ্গ ছাড়া জাতীয় পার্টি চলবে না, উত্তরবঙ্গ ছাড়া দল থাকবে না, এবং এরশাদকে বাঁচিয়ে রাখতে গেলে, জিএম কাদেরকে নিরাপদ রাখতে গেলে উত্তরবঙ্গ লাগবে। উনি উত্তরবঙ্গ নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। আমরা যখনই যাই ঘন্টার পর ঘন্টা উত্তরবঙ্গ নিয়ে আলাপ হয়। আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের রাজনীতি সম্পূর্ণরূপে ফিরে আসবে। তাতে যদি শামীম পাটোয়ারি থাকে, এমপি ক্যান্ডিডেট থাকবে, না থাকলে থাকবে না। আমরা তো পদের জন্য লালায়িত না, আমাদের কোনো পদও দরকার নেই, আমরা চাই এরশাদের আদর্শটা বেঁচে থাকুক। আপনারা সকলে ওয়াদা করলেন তো এই সমাবেশ সফল করবেন? সবাই ওয়াদা করলেন তো? ভাই খুব সহজ হবে না ব্যাপারটা, পদে পদে বাধা আসবে, গ্রামে গ্রামে বাধা আসতে পারে, জেলায় জেলায় বাধা আসতে পারে, উপজেলায় বাধায় আসতে পারে, প্রশাসনিক বাধাও আসতে পারে, চ্যালেঞ্জের মুখে করতে হইতে পারে। সেই চ্যালেঞ্জ দিতে পারবেন তো? যদি সিদ্ধান্ত আমরা নেই করব, তাহলে আমরা কিন্তু করব, রক্ত দিয়ে হলেও করব। যেমন জিএম কাদের স্যার বলেছেন না, মরবো তাও করব, তার বক্তব্যে। তো আমরা সেই সাহসিকতার সাথে যদি এই সমাবেশটি করতে পারি, এটি একটি টার্নিং পয়েন্ট হবে। জাতীয় পার্টি কিন্তু সব সময় টার্নিং পয়েন্টে ছিল। আপনি 2006 সালে যখন এরশাদকে অ্যারেস্ট করলে, যে আজকে এখানে যারা আছেন রংপুর, আপনারা সকলেই 91-তে আপনারা কি অসাধারণ আন্দোলন করেছিলেন। আমি যতবার সেই আন্দোলন সম্পর্কে জানি, পড়ি, বিমোহিত হই। বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন খুব কম হয়েছে। 91-তে যে ভোট করেছেন আপনারা, কি অসাধারণ ভোট, প্রার্থীর টাকা নাই, পোস্টার কেনার খরচ নাই, কিচ্ছু নাই, লাখ লাখ ভোট পেয়ে প্রার্থীরা জয়লাভ করেছে। 2006 সালে যখন এরশাদকে জেলে নেওয়া হলো, তার নমিনেশন বাতিল করা হলো, তখনও আপনারা আন্দোলন করলেন, 111 চলে আসলো। 2000 সালে যখন এরশাদকে জেলে নিল, ওই মুহূর্তে আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়ে গেল। আমরা মনে করি জাতীয় পার্টি দেশের স্বার্থে টার্নিং পয়েন্টে রাজনীতি করতে পারে। জাতীয় পার্টি দেশের স্বার্থে সামনে টার্নিং পয়েন্টে রাজনীতি করবে। জাতীয় পার্টি কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়নি, কখনো না। এরশাদের 8 বছরে একটি পদক্ষেপ নাই যেটা কেউ বলতে পারবে যেটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিপক্ষে। উনি শান্তি বাহিনীর সাথে শান্তি স্থাপন করেছিলেন, রোহিঙ্গা ইস্যু ছিল না, উনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। এদেশের মেয়নীতি আমাদের মানুষদের কথা চিন্তা করে, যারা ধর্মভীরু মানুষের কথা চিন্তা করে। আজকেও আলেমরা বক্তব্য দিলে বলে যে এরশাদ একজন ইসলামের খাদেম, কারণ তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন এবং একটা অসাধারণ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি করতে পেরেছিলেন। ভারত, চায়না, আমেরিকা, মিডল ইস্ট, সাদ্দাম হোসেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সৌদি যুবরাজরা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বাচ্চা ফাহাদ। এবং উনি যখন সৌদি আরবে যেতেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে, রাজার অতিথি হিসাবে যেতেন, এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি আমেরিকা গেলে আমেরিকার প্রেসিডেন্ট তাকে সম্বর্ধনা করেছিলেন, আর কাউকে না। এবং সেটা সবসময় বলি, রেগান তার বইতে এরশাদ সম্পর্কে এক পাতা লিখে গেছে, এরশাদ কি। সেই মানুষের দল আমরা করছি। আমাদের লজ্জা পাওয়ার কিছু আছে? আমাদেরকে স্বৈরাচার গালি দিলে বাংলাদেশের কোন দল স্বৈরাচার না? আমাদেরকে যদি স্বৈরাচার গালি দেয়, আমরা হইলাম ছোট স্বৈরাচার,
বাকি দলগুলো হলো বড় স্বৈরাচার। আর বলতে পারে গৃহপালিত, বলতে পারে অমুক টমুক। আমরা ভোটে গেছি কয়েকবার, এটা সত্য। 14 সালে আমরা ভোট যাইনি, 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম। আপনি এখানে যারা আছেন আমরা সবাই বর্জন করছেন, তাই না? 14 সালে যদি আমরা বলতাম যে আমরা ভোট করব, এই রুমের সবাই এমপি হতাম। সে অফার ছিল আমাদের কাছে, টাকার অফার ছিল, যে টাকা দেওয়া হবে, ভোট করেন, এমপি হবে নিশ্চিত। আমার কাছে ছিল, রশিদ সাহেবের কাছে ছিল, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি। সেই সময় ডিসি সাহেব আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আপনারা মনোনয়ন প্রত্যাহার করবেন না, অনেক সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। আমরা তো সেই ফাঁদে, দেশের স্বার্থে আমরা সে ফাঁদে দেইনি। আমরা এর সাথে নির্দেশ শুনেছি, আমরা কিন্তু একটা একতরফা ইলেকশনে অংশগ্রহণ করতে চাই নাই। তাহলে 14 সালেই দলটার নেতৃত্ব কিছুটা ভাগ হয়ে গিয়েছিল, ফলে 24 সালেও সেটার ইম্প্যাক্ট পড়েছে। জিএম কাদের যদি একবার পাবলিকলি বলতেন যে আমি ভোটে যাব না, পরের দিন তার লাঙ্গল থাকতো না। উনি আমাকে বলতো শামীম যাও রিট করো, করতাম রিট। জজ সাহেব বলতো আমি বিব্রত। ওনাকে 8 মাস কথা বলতে দেয় নাই। 8 মাস একটা বাজে মামলায় তার মুখ বন্ধ ছিল। আর 14 সালে যখন আমরা নির্বাচন বর্জন করলাম, তখন যদি জামাত বিএনপি দেশব্যাপী একটা আন্দোলন করত যে দেশে কোনো ইলেকশন হবে না, জাতীয় পার্টি ইলেকশন করবে না, তাহলে 14 সালেই দেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। সেটা সেই সময় বিএনপি জামাত করেনি। এরশাদ টার্নিং পয়েন্ট করে দিয়েছিল, পাস দিয়ে দিয়েছে। বিএনপি জামাত 14 সালে গোল দিতে পারেনি, যার জন্য তারাও সাফার করছে, আমরাও সাফার করছি, দেশও সাফার করবে। তবে সামনে আমরা মনে করি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে, আইনের শাসনের রাজনীতি হবে, মানবাধিকারের রাজনীতি হবে। বর্তমান উপদেষ্টা পরিষদকে আমরা সব সময় সহযোগিতা করেছি, সব সময় আমরা তাদের পাশে ছিলাম। জিএম কাদের বা অন্য সব সিনিয়র নেতারা আমাদের তাদের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা পরিষদকে সবসময় পরামর্শ দিতে রাজি ছিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই উপদেষ্টা পরিষদ জাতীয় পার্টিকে সংলাপে না ডেকে একটা অপূর্ণ সংলাপ করেছে। এতে আমরা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, এবং দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে এটা একটা ব্যতিক্রম। আমি মনে করি উপদেষ্টা পরিষদ দ্রুত এই বিষয়ে তাদের সংশোধনবাদ মতবাদে আসবে। আর সামনের দিনগুলো ইনশাল্লাহ জাতীয় পার্টির সুবাতাস আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মেয়র মোস্তফার মতো লোক আছে, আমাদের ইয়াসির ভাইয়ের মতো লোক আছে, আমাদের রুবেল ভাইয়ের মতো লোক আছে, আমাদের শাহিন সাহেবের মতো লোক আছে, আমাদের পারভেজ সাহেবের মতো লোক আছে, আব্দুল রশিদ সরকারের মতো লোক আছে, ঠাকুরগাঁতে হাফিজ সাহেব আছে, উনিও জনপ্রিয়। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ লোক আছে, আমার বিশ্বাস সারা বাংলাদেশের খবর জানবো না, ইনশাল্লাহ উত্তরবঙ্গে আমরা সামনে অনেক আসনে জয়লাভ করবো ইনশাল্লাহ। সেজন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে, পার্টির চেয়ারম্যানের নির্দেশে অবিচল থাকতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। সকলে মিলে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, ইনশাল্লাহ এরশাদকে আমরা দেখিয়ে দেব যে মৃত এরশাদের আত্মা, মৃত এরশাদ জীবিত এরশাদের থেকে শক্তিশালী ইনশাল্লাহ। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, মুস্তফা ভাই এবং ইয়াসির ভাইয়ের বা অন্যদের আহ্বানে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই দল আপনাদেরকে কিছুই দিতে পারেনি, এই দল আপনাদেরকে অর্থ দিতে পারেনি, এ দল আপনাকে নির্বাচিত করতে পারেনি। বিভিন্ন জোট মহাজোটের বিভিন্ন আলোচনায় আপনাদের আসনগুলো ছুটে গেছে। এ দল আপনাকে সাপোর্ট দিতে পারেনি, কিন্তু এই দল আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনারাও এই দলকে ভালোবাসা দিয়েছেন। এই পারস্পরিক ভালোবাসায় সামনে জাতীয় পার্টি প্রস্ফুটিত হবে। রাজনীতিতে বিশাল শূন্যতার সৃষ্টি হচ্ছে, দেশটা দুভাগ হয়ে যাচ্ছে। এই দুই ভাগের দেশে একটা গৃহযুদ্ধ হতে পারে। এই গৃহযুদ্ধ দ্বন্দ্বময় একটি দেশে জাতীয় পার্টি ব্যালেন্সিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে, জাতীয় পার্টি কম্প্রোমাইজিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে, জাতীয় পার্টি একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। তবে তার জন্য আমাদেরকে অবশ্যই নিজস্ব শক্তি আগে বাড়াতে হবে। আমরা কারো সাথে কম্পিটিশন করে এই সমাবেশ করব না। জাতীয় পার্টিতে এর সাথে কে কম্পিটিশন করবে, কার যোগ্যতা আছে? আমাদেরকে কেউ যদি খারাপ কথা বলেও থাকে, আমরা এতে বিচলিত না। আমাদের জনগণ, আমাদের ভোটার, আমাদের নেতাকর্মী, আমাদের জনসমর্থন দিয়ে ডিসেম্বর সমাবেশ দেখিয়ে দিবে জাতীয় পার্টি জেগে আছে, বেঁচে আছে, দেশ রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। সবাইকে ধন্যবাদ।